ওরা না, সবাই পাবেন না। ওরা বলছেন 10 নম্বর অতিরিক্ত পাবেন যাদের শিক্ষকতার অভিজ্ঞতা আছে, যদিও কিন্তু মামলা শুনানি করার ক্ষেত্রে ওদের সকলের মধ্যে খুব তীব্র আপত্তি ফেসবুকে চলাচল হচ্ছিল। কেউ একজন লিখেছেন বিচারপতির নাম করে যে তিনি এজলাস এলেই দেখে হই হই করতে হবে ইত্যাদি, অর্থাৎ ঘরে কিরকম অসভ্যতা করা হয়েছে, প্রবণতা যে বিচারপতি মামলা শুনছেন তাকে নিয়ে অসভ্যতা করা, আর বিশেষ কিছু বলছি না। এটা কিন্তু একটা অত্যন্ত সাংঘাতিক খারাপ প্রবণতা। গতকাল এসএসসি তে অতিরিক্ত 10 নম্বরের জন্য যে মামলা, সেই মামলার শুনানি ছিল এবং সেখানে আপনি ছিলেন। তো এসএসসি তে যে অতিরিক্ত 10 নম্বর, এটা কি সবাই পাচ্ছে? ওরা না, সবাই পাবেন না। ওরা বলছেন 10 নম্বর অতিরিক্ত পাবেন যাদের শিক্ষকতার অভিজ্ঞতা আছে, যদিও এটা একটা প্রথম চাকরি যেখানে যারা শিক্ষকতা করেননি, মানে যারা তরুণ প্রার্থী তারাও আছেন, তারা পাবেন না। যারা শিক্ষকতা করেছেন আগে তারা পাবেন। সেটাই আমাদের মতো একটা সাংবিধানিক বৈষম্য তৈরি করছে। কিন্তু মামলা শুনানি করার ক্ষেত্রে ওদের সকলের মধ্যে খুব তীব্র আপত্তি। প্রত্যেকেরই বক্তব্য যে না, সুপ্রিম কোর্টে নাকি এরকম একটা সিমিলার মামলা আছে, যদিও আমার কোনো জানা নেই। সেই জন্যই ওদের আবেদন শুনে হাইকোর্ট মামলাটা 28 তারিখে শুনানির জন্য স্থির করেছে। তাহলে সেক্ষেত্রে কি হাইকোর্ট যে 28 তারিখে মামলা স্থির করেছে, সেদিন এই মামলা করতে কি প্রত্যেকেই প্রবেশ করবেন? কারণ একটা বৈধব্যবোধ হয়েছে। না, সেদিনকে একটা পরিকল্পনা যে আমাকে একজন আমার সহযোগী আইনজীবী দেখালেন, যখন মামলা শুরু হয় তখন হঠাৎ কয়েকজন হাততালি দিয়ে উঠলেন। তারপরে আমাকে একজন সহযোগী দেখালেন যে হোয়াটসঅ্যাপে একটা ফেসবুকে চলাচল হচ্ছিল, কেউ একজন লিখেছেন বিচারপতির নাম করে যে তিনি এজলাস এলেই দেখে হই হই করতে হবে ইত্যাদি, অর্থাৎ একটা অশান্তি বাজার পরিকল্পনা ছিল। ইতিপূর্বে আমাদের অভিজ্ঞতা আছে, আমরা দেখেছি যে মাননীয় বিচারপতি মানথাক ঘরে কিরকম অসভ্যতা করা হয়েছে, কিভাবে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুকে নিয়ে অসভ্যতা করা হয়েছে। তার আগে কৌশিক চন্দ্র বিচারপতি, তাকে নিয়ে অসভ্যতা করা হয়েছে। তো এটা একটা নতুন ট্রেন্ড, একটি নির্দিষ্ট গোষ্ঠী থেকে তারা করছেন, তা দেখেছি আমরা। তারা হয়তো ভেবেছিলেন এরকম হই হই করে তারা গন্ডগোল করবেন। এখন সেটা বিচারপতিরা তাদের কোর্টের নিরাপত্তা, কোর্টের শৃঙ্খলা বজায় রাখার জন্য, কোর্টের মর্যাদা বজায় রাখার জন্য কি ব্যবস্থা নেন বিষয়ে তারাই ভাবতে হবে। আমরা জানি যে এর আগেও এসএসসি ক্ষেত্রে যে সমস্ত চাকরি প্রার্থীরা, তাদের তরফ থেকেও বিভিন্ন সময় বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল। মানে সেটা বেশ কিছুদিন আগেকার ঘটনা। আপনারা যারা আইনজীবী ছিলেন, যারা এসএসসি মামলার জন্য দীর্ঘ সময় লড়াই করছেন, আপনাদের বিভিন্ন সময় নানা রকম অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তো সেক্ষেত্রে আইনজীবী এবং বিচারপতিদের যে নিরাপত্তা সুরক্ষা নিয়ে প্রশ্ন দিতে যাচ্ছে। হ্যাঁ, ওরা চেষ্টা করেছিল আমাকে, আমার জুনিয়রদের বহুবার হেনস্থা করার। ওরা তো দল বেঁধে আমার বাড়িতেও চলে গেছিল একবার, তো উনি আমরা আদৌ বিচলিত নেই। কিন্তু এই যে প্রবণতা যে বিচারপতি মামলা শুনছেন তাকে নিয়ে অসভ্যতা করা, আর বিশেষ কিছু বলছি না, এটা কিন্তু একটা অত্যন্ত সাংঘাতিক খারাপ প্রবণতা। এটা স্বৈরাচারের জন্ম দেয়। সেই প্রবণতাটাকে আমাদের রুখতেই হবে সুস্থ সমাজের স্বার্থে। আপনার কি মনে হয় যে কারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে? মানে কারা এই ঘটনা ঘটাতে? এই ঘটনার বিভিন্ন সূত্র থেকে আমার মনে হচ্ছে যে উৎসস্থলটা একটাই, আজকে আমি এখন কিছু বলছি না, সেই তারাই এটা করার চেষ্টা করছে। তো তারা কি এখনো পর্যন্ত পুরো পরিস্থিতিটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে? বটেই তো, তারা চাইছেন না কোনো মামলা দ্রুত নিষ্পত্তি হোক, এটাই তাদের লক্ষ্য। আমি পরের প্রসঙ্গে আসছি, সেটা হচ্ছে যে দিল্লির সেই ভয়াবহ বিস্ফোরণ কাণ্ড, যে বিস্ফোরণ কাণ্ডে 12 জন নিহত হলেন এখনো পর্যন্ত যেটা জানা গেছে, এবং বহু মানুষ আহত হয়েছে। কিন্তু স্বভাবতই প্রশ্ন হচ্ছে যে কাশ্মীরের যে পহেলগাঁও হামলা হয়েছিল, তারপরে পরবর্তীকালে হয়েছিল অপারেশন সিন্দুর, এটা যার ফলে আমাদের প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার তিনি বলেছিলেন যে সমস্ত যারা জঙ্গি তাদেরকে বিশ্বাস করে দেওয়া সম্ভব হয়েছে। তাহলে এই যে ঘটনা ঘটলো রাজধানীর বুকে ভর সন্ধ্যেবেলা, এতগুলো মানুষের মৃত্যু, এর পরে পাল্টা কি ব্যবস্থা নিতে? দেখুন, আমার বক্তব্য হচ্ছে, আমি প্রথম দিনই বলেছি যে আমার আশঙ্কা এই ঘটনা ঘটানোর পেছনে দক্ষিণপন্থী মৌলবাদী শক্তির হাত আছে। দক্ষিণপন্থী মৌলবাদী শক্তি সবসময় ভারতবর্ষের মানুষের মধ্যে গোষ্ঠীগত দ্বন্দ্ব, ধর্মীয় বিভাজন টিকিয়ে রাখতে চায়, এবং তারা নির্বাচনের মুখোমুখি একটা করে এই ধরনের ঘটনা ঘটায় যাতে তারা মানুষকে তথাকথিত দেশপ্রেমের সুশ্রুতি দিয়ে ভোট পেতে পারেন।
এ কথা আজকে বলছি না, আমি পার্লামেন্টেও বলেছি। সুতরাং যদি সঠিক তদন্ত হয় তাহলে হয়তো আমরা দেখব যে এই ঘটনার পেছনে দক্ষিণপন্থী একটা পরিকল্পনা আছে। তা না হলে ঘটনা ঘটার পরের দিন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী চলে গেলেন ভুটানে খুব উৎসব করতে, এবং ভুটানে তিনি গেলেন এখন দেখা যাচ্ছে যে আদানির ব্যবসার জন্য, কারণ ভুটানে তিনি যাওয়ার পর আদানির সঙ্গে কিছু চুক্তি হয়েছে, এবং সেখানে গিয়ে তিনি গরম গরম বক্তৃতা করলেন। কিন্তু তিনি দিল্লির বুকে যেখানে ঘটনা ঘটেছে সেখানে গিয়ে তাৎক্ষণিকভাবে মানুষের মনের মধ্যে যে কনফিডেন্স আনাইতে করবেন না। এই সবকিছু দেখে আমার মনে হয় যে এই ঘটনাটা একটা খুবই পরিকল্পিত কোনো একটা বিষয়। প্রধানমন্ত্রী একটা কথা বারবার বলছেন যে জিরো টলারেন্স, কাউকে রেওয়াজ করা হবে না, এটা বারবারই আমরা এই যে কাউকে রেওয়াজ করা হবে না, এই সমস্ত গরম গরম কথা বলে তিনি আসলে প্রকৃতপক্ষে ভারতবর্ষের বুকে তিনি একটা যুদ্ধের উন্মাদনা তৈরি করার চেষ্টা করছেন। তিনি ক্ষমতা আসার পর থেকে তিনি যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন, যদি একের পর এক বলা যায়, সব পদক্ষেপই নাকি সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে গেছে। তিনি বারবার দাবি করেছেন ডিমনিটাইজ করলেন কি না সন্ত্রাসবাদীদের কোমর ভাঙবে, কিন্তু আসলে কোমর ভাঙলো কার? ভারতবর্ষের অর্থনীতি। তারপর পুলওয়ামা হলো, পুলওয়ামা উনি বললেন তখন সার্জিক্যাল অপারেশন করে একটা হই হই করে, এবং এসব যখন হয় তাতে সবচেয়ে বেশি উপকৃত হয় ভারতবর্ষে কিন্তু ওই ক্রনি ক্যাপিটালিস্টরা, আদানি আম্বানি এরা, এবং এরাই মোদী এবং বিজেপি সরকারকে টাকা দিয়ে বাঁচিয়ে রেখেছে। এরাই বিভিন্ন প্রচার মাধ্যমকে নিয়ন্ত্রণ করে, সেই প্রচার মাধ্যম এই উন্মাদনা টিকিয়ে রাখে। আপনাদের মনে থাকতে পারে যখন এই তথাকথিত অপারেশন সিন্দুর হচ্ছিল, এমন প্রচার হয়েছিল যে পাকিস্তান দখল হয়ে গেছে। এমনকি মাঝরাতে আমাকে একজন ফোন করে বলেন যে কি করছো, দেখো করাচি দখল হয়ে গেছে। এই ধরনের উন্মাদনা তৈরি করছেন কোন প্রচার মাধ্যমগুলো? মেইন স্ট্রিম মিডিয়া। তাদের চালায় কারা? তাদের চালায় হচ্ছে আদানি আম্বানি। না, এই নিয়ে আজকে আর কোনো রাগঢাক গুড়গুড় নেই। আপনাদের মতো ছোট পোর্টাল যারা আছেন তারা হয়তো আমাদের কথাটা বলেন, এবং দুদিন বাদে আপনাদের বিভিন্ন পোর্টালকে তারা কিনে নেওয়ার চেষ্টা করবে হয়তো। কিন্তু আমাদের যেটা মূল প্রশ্ন যে কাশ্মীরে এত বড় ঘটনার পর, পুলওয়ামার পর আমরা দেখেছিলাম সার্জিক্যাল স্ট্রাইক, এবং কাশ্মীরের পহেলগাঁও অ্যাটাকের পরে দেখেছিলাম অপারেশন সিন্দুর, অপারেশন মহাদেব, এই সমস্ত দেখেছিলাম। তাহলে এত বড় দিল্লির বুকে, রাজধানীর বুকে এই যে ঘটনা ঘটে গেল, এরপর তাহলে কি মোদী কিভাবে উত্তর দেবেন বলে আপনার মনে হয়? করবেন কি উনি এখন মুসলমান বিরোধী আরেকটা জিগির তোলার চেষ্টা করবেন? স্বচ্ছ তদন্ত হবে না। আমি আবারও বলছি, তো তদন্ত হলে পেছনে দক্ষিণপন্থী মৌলবাদ, তার মধ্যে মুসলমানরাও থাকে। যারা দক্ষিণপন্থী মৌলবাদ হিন্দুত্ববাদীরা, তাদেরও কিন্তু একটা মুসলমান অর্গানাইজেশন আছে, রাষ্ট্রীয় মুসলিম সংঘ না কি বলে। ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে, দেখা যাচ্ছে সব হামলার পেছনে বজরঙ্গবলী বা RSS ছিল। এমনকি আমাদের পশ্চিমবঙ্গে আমরা ঘটনা দেখেছি, সেই কালী প্রতিমা। অর্থাৎ এই একটা সুপরিকল্পিত প্রয়াস আছে দক্ষিণপন্থী মৌলবাদীদের পক্ষ থেকে, যাতে সামাজিক অশান্তিটা বজায় থাকে। সামাজিক অশান্তির পাশাপাশি এতগুলো নিরীহ নিরপরাধ মানুষ, তাদের এইভাবে বলি, তাদের পরিবার এভাবে ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু আমরা আমাদের প্রত্যেকের জনগণের করের টাকায় আমাদের যে সুরক্ষা, আমাদের সেনাবাহিনী, তার প্রশাসন সবটাই চলে। তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায় দাঁড়িয়ে? তবে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে তাদের কাছে কোনো যায় আসে না কিছু। দেখছেন না, যখন প্যালেস্টাইনে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হচ্ছে, তখন একটা প্রস্তাবে সই করতে ভারতবর্ষ সরকার ভয় পাচ্ছিল, এবং তারা তালিবানের সঙ্গে বন্ধুত্ব করছেন। এই সমস্ত সামগ্রিক ঘটনা যদি আমরা প্রত্যেকটা বিন্দু যোগ করি, তাহলে আসল সূত্রটা বেরিয়ে আসবে যে প্রকৃতপক্ষে প্রকারান্তরে সন্ত্রাসবাদকেই লালন পালন করা হচ্ছে। একদিকে বিহার নির্বাচন, অন্যদিকে SIR এর প্রস্তুতি পর্ব চলছে, আর তার পাশাপাশি দিল্লিতে, রাজধানীতে এরকম কোনো ঘটনায় হঠাৎ ঘটে যায় না। প্রত্যেকটা ঘটনার পেছনে একটা পারম্পর্য থাকে। সেই পারম্পর্য নিয়ে যদি আপনি সঠিকভাবে বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন এই সিদ্ধান্তে পৌঁছতে কোনো অসুবিধা হবে না যে ভারতবর্ষে যারা প্রশাসনিক ক্ষমতায় আছেন তারা এই ধরনের পরিস্থিতি টিকিয়ে রাখতে চান।